ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরুতেই কাউন্টারগুলোতে ভিড়। ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে 9 জুলাই থেকে। সংযোজন হচ্ছে 1.5 শতাধিক বগি, 25টি ইঞ্জিন। এবারও সুবিচার পেল না কুড়িগ্রামের ফেলানী পরিবার। পুনর্বিচারের রায়ে বিএসএফের সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই। চ্যালেঞ্জের পরও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কোনো পক্ষ। বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। 3 মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধের অভিযোগ। এবং ভারত থেকে উজানের ঢলে তিস্তার পানি বাড়ায় রংপুরের 25টি গ্রাম প্লাবিত। চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আসন্ন ঈদকে সামনে রেখে বেসরকারি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। আগাম টিকিট সংগ্রহ করতে সেহরির পর থেকেই কাউন্টারের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। ভোর 6টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করে বাস মালিক সমিতি। ঈদে নারীর টানে বাড়ি ফিরতে বাসের টিকিটের আশায় রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়ান অনেকে। টিকিট প্রত্যাশীরা অভিযোগ করেছেন, লাইন না মেনে কাউন্টারের ভেতর থেকে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। বাস কাউন্টার থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সরকার নির্ধারিত মূল্যে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এদিকে বিআরটিসির বাসের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 10 জুলাই থেকে। ফার্স্টে যখন লাইনে দাঁড়িয়েছি তখন আমি 85 সিরিয়ালে ছিলাম। তাহলে সেই হিসাবে আনুপাতিক হারে যদি টিকিট দেওয়া হয় তাহলে আমি অবশ্যই এতক্ষণ টিকিট পেয়ে যেতাম। নির্ধারিত সেটা থেকে মানে 1-200 টাকা বেশি নিচ্ছে টিকিট। 2টা কি 3টা সর্বোচ্চ দিতেছে, এর বেশি টিকিট দেয় না। এখন জানি না কি করে, যাদের ফ্যামিলি মেম্বার 2 জন বেশি আছে, 5 জন থাকলে তারা কিভাবে যাবে? একজন কি থুয়া যাবে? রোজার দিনে তো লাইনে দাঁড়ায় থাকে অনেক কষ্টকর একটা সময়। যেহেতু আরো একটু দ্রুতগামী করা যায় তো টিকিট তো এত স্লো প্রসেসে দিচ্ছে, আমরা যদি অনেক কুইকলি প্রসেসে পাইতাম তাহলে তো আমরা এত লং টাইম লাইনে দাঁড়ায় থাকতাম না। বাড়ি যাবো, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, ওর সাথে দেখা করতে, ঈদ মোবারক করতে যাবো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন এবং চট্টগ্রামে বিআরটিসি টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার কমল দে। টিকিট বিক্রির খবর জানতে প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের রিপোর্টার রাশেদ লিমনের কাছে। রাশেদ, সকাল থেকে আসলে আমরা এখানে যখন দেখছি যে ঈদের অগ্রিম টিকিট, বাসের অগ্রিম টিকিটের আজকে প্রথম দিনে যে সাধারণ মানুষের যে সেই উপচে পড়া ভিড় এখানে ছিল। এবং সকালে আমরা যখন এসছি সকালে সেই সেহরির পর তখন থেকেই আমরা কিন্তু দেখলাম যে মানুষজন দীর্ঘ লাইন নিয়ে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত টিকিটের জন্য, এবং এই জন্য তাদের কিন্তু বেশ বিড়ম্বনা অব্যাহত হচ্ছে। যেমন সকালে একদম সকালে যারা এসেছিলেন সেহরি কিংবা তার আগে, এবং তারা যখন লাইনের প্রথমে ছিলেন তারা কিন্তু আসলে খুব মোটামুটি বলা যায় যে খুব ভালোভাবেই টিকিটগুলো পেয়েছেন। কিন্তু এরপরে যারা এসেছেন তাদের কিন্তু আসলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে যেমন ছুটির, এই সরকারি ছুটির কারণে 16 তারিখের টিকিটের চাহিদা কিন্তু খুব বেশি রয়েছে। কিন্তু আমি দেখেছি যে 8টা যেহেতু 5:30 6টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে, 8টার পরে যারা এসেছেন তারা কিন্তু আসলে 8টা 7:30 8টার পরে যারা এসেছেন তারা কিন্তু যে 16 তারিখের টিকিট একদমই পাননি। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে কেউ হয়তো বা এদিক সেদিক করে আগে পিছিয়ে করে টিকিট নিয়েছে, কিন্তু কেউ হয়তো বা মানে কিছুক্ষণ এখানে তারা এই যে বাস কর্তৃপক্ষের তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে যখন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু আমাকে বলেছেন যে এই যে সরকারি ছুটির কারণেই কিন্তু 16 তারিখে বেশি ভিড়, এবং তার আগেই বলেছিলেন যে তারাও যে সতর্ক ছিলেন এই বিষয়ে যে 16 তারিখের টিকিট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং এজন্যই তারা আসলে যে বলতে চাইছেন যে এবার যে একটু টিকিট একটু ভোর থেকে ছাড়া হয়েছে, যাতে সবাই এসে সকাল থেকে যারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন তারা যেন এদিকে এই টিকিটগুলো নিতে পারেন। সেক্ষেত্রে আমরা কিন্তু এখনো দেখছি, এখনো যারা লাইনে দাঁড়িয়ে আছে, প্রায় 5.5-6 ঘন্টা হয়ে গেছে, এখনো যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু অনেকেই সেই 16 তারিখের টিকিটের জন্য অপেক্ষা করছে। যদিও আমি যতদূর খবর নিয়েছি 16 তারিখের টিকিট আসলে খুব একটি অবশিষ্ট নেই, 2-1টি কোথাও হয়তো বা 2-1টি আছে। এছাড়া 17 তারিখ এবং 15 তারিখের টিকিটেরও চাহিদা খুব ভালোই চাহিদা রয়েছে। তবে একটি লক্ষণীয়
বিষয় আমরা যখন গত কয়েক বছর ধরে দেখছিলাম যে মহিলাদের টিকিট কাউন্টারের জন্য মহিলাদের জন্য আলাদা লাইন রাখা হচ্ছে, কিন্তু এবারে কিন্তু আসলে মহিলাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা ছিল না। সকল মহিলা যারা এসেছিলেন টিকিট কাটতে তারা কিন্তু আমাকে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও পরে এখান থেকে আমরা কাউন্টার কর্তৃপক্ষকে দেখেছি মহিলাদের যে ডেকে এনে তারা আলাদাভাবে মহিলাদের জন্য টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া টিকিট যারা কাটছেন তাদের একটু ধীর গতির ব্যাপারেও তারা অভিযোগ করেছেন যাত্রীরা। তবে কর্তৃপক্ষ বলেছে যে তারা চেষ্টা করছে, যথাসাধ্য চেষ্টা করছে তাড়াতাড়ি যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের টিকিট দিয়ে বাড়ি ফিরতে। সবকিছুর পরেও যারা টিকিট হাতে পাচ্ছেন যখন তারা কিন্তু সবকিছু ভুলে আসলে সেই কাঙ্ক্ষিত টিকিটে পেয়ে আসলে তারা কিন্তু এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কষ্টটা আসলে ভুলে যাচ্ছে। তো শফিক, এই ছিল এখনকার মতো যে গাবতলীর অগ্রিম টিকিটের আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, রাজধানীর গাবতলী থেকে বাসের আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। আমরা এই একই খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে বিআরটিসি কাউন্টারে আছেন, বিআরটিসি টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার কমল দে। কমল, পাল্টা অভিযোগ এবং অভিযোগের মধ্য দিয়ে কিন্তু টিকিট বিক্রি শুরু হয়েছে রাজধানী ঢাকাতে। চট্টগ্রামের কি খবর? আপনি জানেন আজ থেকে চট্টগ্রাম থেকে মোট দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের 64টি রুটে সবগুলো পরিবহন সংস্থার টিকিট অগ্রিম টিকিট বিক্রি করার কথা ছিল, কিন্তু সকাল থেকে দেখা গেছে শুধুমাত্র একটি পরিবহন সংস্থা ছাড়া আর বাকি কেউ টিকিট বিক্রি করতেছে না। যাত্রীরা বলছেন তারা মূলত সেহরি খেয়ে এখানে এসেছিলেন চট্টগ্রামের নগরীর বিআরটিসি বাস কাউন্টার এবং পাহাড়তলী, সিটি গেট এবং এখান সহ কর্নার এলাকার কাউন্টারগুলিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো কাউন্টারে তারা টিকিট বিক্রি করছেন একমাত্র শুধু শ্যামলী পরিবহন ছাড়া। আর এক্ষেত্রে এর ফলে শ্যামলী পরিবহনের চাপটা সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে আমরা দেখেছি সকাল থেকে শত শত যাত্রী এখানে ভিড় করেছে একটি কাঙ্ক্ষিত টিকিটের জন্য। এক্ষেত্রে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তারা টিকিট পাচ্ছে না। একই সাথে যারা টিকিট পাচ্ছেন তারা অভিযোগ করছেন তারা চড়া দামে মূলত টিকিট কিনতে হচ্ছে, অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে অনেকটা বেশি দামে টিকিট কিনতে হচ্ছে। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের সাথে। তারা দাবি করছেন তারা কোনো রকম বাড়তি টাকা নিচ্ছেন না, অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া এবং যে ভ্যাট সেই অনুযায়ী তারা ভাড়াটা নিচ্ছেন, এর বাইরে কোনো ভাড়া নেন। মূলত দেশে জানেন যে আপনার প্রায় 60 লাখ নগরী এই চট্টগ্রাম, এর মাঝে কিন্তু অধিকাংশ বাসিন্দা কিন্তু দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের। মূলত ঈদের সময় প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগের জন্য তারা গ্রামের বাড়িতে ছুটে যান, কিন্তু সেই জন্য তারা অগ্রিম টিকিটের সংগ্রহ করেন প্রতি বছরই। তবে এবারে একটু ব্যতিক্রম হয়েছে, অর্থাৎ পরিবহন মালিক গ্রুপ, চালক গ্রুপ সবার পক্ষ থেকে বলা হয়েছিল 3 তারিখ তারা অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে, কিন্তু সে অনুযায়ী যাত্রীরা সে ভোর থেকে ভিড় করেছিল কাউন্টারগুলিতে। কিন্তু এখন পর্যন্ত শ্যামলী পরিবহন ছাড়া অন্য কোনো পরিবহন সংস্থা সে টিকিট বিক্রি করছে না। এরপরে যারা যেসব যাত্রী ভোর থেকে এখানে এসেছিলেন তারা অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং তারা শ্যামলী পরিবহনে এসে ভিড় করেছেন। আমরা দেখেছি যে ভোর থেকে টিকিট দেওয়া শুরু হলো, এখন পর্যন্ত মাত্র তারা 160 অর্থাৎ মাত্র 160 জন তারা টিকিট সংগ্রহ করতে পেরেছেন। এখনো প্রায় কয়েকশো যাত্রী বা অপেক্ষা করছেন এবং অনেকে সিরিয়াল নম্বর নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ অন্যান্য কাউন্টারগুলো যদি টিকিট বিক্রি শুরু করতো তাহলে হয়তো যাত্রীদের এই ভোগান্তি হতো না বলে তারা দাবি করছে। একই সাথে তারা দাবি করছে সরকার যে নির্ধারিত ভাড়া সে ভাড়া যেহেতু আজকে অন্যান্য কাউন্টার টিকিট বিক্রি করছেন, সে ফলে শ্যামলী পরিবহনের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শ্যামলী পরিবহনের কর্তৃপক্ষ দাবি করছে যাত্রীরা যেসব কথা বলছে, যেসব অভিযোগ করছে তার কোনো সত্যতা নেই, কারণ তারা নির্ধারিত অনুসারে ভাড়া নিচ্ছে। তবে অন্যান্য পরিবহন সংস্থাগুলি বলছে তারা হয়তো আগামী 5 জুলাই থেকে এই ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। অর্থাৎ এখন পর্যন্ত চরম ভোগান্তি নিয়েই শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিটের বিক্রির প্রথম দিন। এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। শফিক। কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে রাজধানীর গাবতলী থেকে এবং চট্টগ্রামের বিআরটিসি টার্মিনাল থেকে আমাদের রিপোর্টাররা আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন এবং সেখানে রাজধানীর গাবতলীতে ছিলেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন এবং চট্টগ্রামের বিআরটিসি টার্মিনালে ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। আসন্ন ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 9 জুলাই থেকে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে টিকিট বিক্রি, আর 25% টিকিট কাটার সুযোগ থাকছে অনলাইনের মাধ্যমে। রেলমন্ত্রী জানালেন এবার রেল যাত্রা নির্বিঘ্ন করতে 159টি নতুন বগি এবং 25টি ইঞ্জিন সংযোজন করা হচ্ছে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের আধুনিকায়ন ছাড়া কমবে না যাত্রী দুর্ভোগ। ঈদের রেল প্রস্তুতি নিয়ে রিপোর্ট করেছেন কামরুজ্জামান মামুন। কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়ার্কশপের এই খটখট শব্দ জানান দিচ্ছে দুয়ারে ঈদ। তাই তো ব্যাপক ব্যস্ততা এখানে। সারিয়ে তোলা হচ্ছে ত্রুটিপূর্ণ বগি ও ইঞ্জিন। এই গাড়িতে প্রচুর প্যাসেঞ্জার যাবে, যার জন্য এই গাড়ির স্প্রিংগুলো যেন মোর ইফেক্টিভ থাকে। নাট, বোল্ট এই সমস্ত ভালোভাবে চেক করে দিতে হয় যাতে কোনো মারাত্মক কোনো দুর্ঘটনা না ঘটে।
প্রিয়জনের সাথে রঙিন হয় উৎসবের আনন্দ, তবে সে রং মুহূর্তেই ফিকে হয় ট্রেনে বাড়ি ফিরতে হবে বলে। চিত্রের বৈচিত্র্য নেই, প্রতি বছর একই, ছাদে মেঝেতে দরজায় ঝুলে দুলে দুলে চলে রেলগাড়ি। রোজার অর্ধেক এখনো আসে নাই, শেষ হয় নাই, তারপরে অনেক ভিড়। স্পেশাল ট্রেন দরকার। খুব কম সময়ে বাড়িতে পৌঁছতে পারি, এই জিনিসটা যেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দেখে। ট্রেনটাতে উঠে যতক্ষণ পর্যন্ত সিটে না বসবো ততক্ষণ পর্যন্ত আসলে শান্তিটা পাই না। রেলমন্ত্রীর কাছে প্রত্যাশা যাতে আমরা নির্বিঘ্নে মা বাপ আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি। 9 তারিখে আমরা 13 তারিখে টিকিট দেব, 10 তারিখে 14 তারিখে টিকিট দেবো, এইভাবে পরপর 17 তারিখ ঈদের আগের দিন পর্যন্ত টিকিট দিয়ে যাব। বরাবরের মতো বাড়তি বগি ও ইঞ্জিন সংযোজন করে পরিস্থিতি সামালের আশ্বাস রেলমন্ত্রীর। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বগি সংযোজন সমাধান নয়, বরং দরকার আধুনিকায়ন। 1029টি কোচের ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের রেলপথে যাত্রীদেরকে নিয়ে আসা যাওয়া করবে। 225টি ইঞ্জিন বহরে এসে যোগ হবে। প্রতিদিন কমপক্ষে 2,50,000 বা তার উপরে যাত্রী যাতে পরিবহন করতে পারে, আমরা এই ব্যবস্থা হাতে নিয়েছি। বেশি বগি এনে আস্তে আস্তে চালিয়ে আমি জনগণকে সেবা দিব তা না করে আমি কম বগি দিয়ে দ্রুত ট্রিপ আমি অতিরিক্ত দিয়ে সেই সেবাটা দিলে রেলের অ্যাসেটও কম লাগে, জনগণও কিন্তু খুশি হয়। আমরা এখনো ইলেকট্রিফিকেশনই যাই নাই। সকল ঝক্কি আর ব্যস্ততা ফেলে ঈদ এলেই শেকড়ের টানে গায়ের পানে ছুটে চলা স্বজন সান্নিধ্যের আশায়। আর এই আনন্দ যাত্রায় যেন ছেদ না পড়ে, তাই তো ব্যস্ত বাংলাদেশ রেলওয়ে। চলবে গাড়ি, যাবে বাড়ি, আর এই আনন্দ যাত্রা হোক নির্বিঘ্ন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এবারও সুবিচার পেল না কুড়িগ্রামে ফেলানীর পরিবার। বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের রায়েও নির্দোষ সাব্যস্ত হয়েছে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলায় ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একাধিক সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে গণমাধ্যমটি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত সময় নিয়ে ভারতের কুচবিহারে বিএসএফ এর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত এ রায় দেন। তবে রায়ে এখনো বিএসএফ এর মহাপরিচালক সই না করায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। অবশ্য এবারও অসন্তুষ্ট হলে ফেলানীর পরিবার ভারতের আদালতে পুনর্বিচারের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে বলেও জানানো হয় বিবিসির বাংলা প্রতিবেদনে। কয়েক দফা পেছনের পর গত 30 জুন মামলার পুনর্বিচারের কার্যক্রম শুরু হয়। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই ঘটনায় মামলার পর 2013 সালের 5 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করেন আদালত। পরে ফেলানীর বাবা মা রায় প্রত্যাখ্যান করায় মামলার পুনর্বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবার বিচার করলো, আবার খালাস দিয়ে দিল। এই বিচার তো আমরা মানলাম না। এটা তো বিএসএফ আমাদের সঙ্গে তামসা করতেছে, এটা তো বিচার হইল না। খুব আশায় আছিলাম, কিন্তু আজকাল শুনে আমার মনে আত্মাটা আমি ফাইটা যেতেছে। আজকে যেরকম খালাস দিয়েছে আত্মাটা ফাইটা যেতেছে। আমার বোনকে এমন শাস্তি দিয়ে মারলো, বিচারে শুধু খালাস দেয়, এই কেমন বিচার? যে বিচারের রায় হয়েছে এটি ন্যায্য বিচার। একই বিচারক মণ্ডলী আবার কিন্তু পুনর্বিচারের আসনে বসেছিলেন। সেক্ষেত্রে আমাদের সন্দেহ গোড়া থেকেই ছিল ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে। ফেলানীর পরিবার যদি এক্ষেত্রে কোনো আইনানুগ সহযোগিতা চায়, আমরা পূর্বের মতো করব এবং ভারতীয় উচ্চতর আদালতে ক্ষতিপূরণ সহ নানাবিধ সিভিল কোর্টে যাওয়ার ক্ষেত্রে একটা সুযোগ থেকে যাবে। সেই ক্ষেত্রে যদি ফেলানীর বাবা বা তার পরিবার যদি সাহায্য চায়, বাংলাদেশ নিশ্চয়ই সেই সাহায্যটি তার কূটনৈতিক পর্যায়ে বিবেচনা করে নিশ্চয়ই দিবে। ব্রাজিল থেকে আমদানি করা 2 লাখ টন গমের মান নিয়ে প্রচার মাধ্যমে প্রশ্ন ওঠার পর খাদ্য মন্ত্রণালয় তা যে কাউকে পরীক্ষার জন্য চ্যালেঞ্জ জানালেও এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সে উদ্যোগ নেয়নি। ইতিমধ্যে আমদানি করা গমের শতকরা 87% বিতরণ হয়ে গেছে বলে জানা গেছে। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা বাংলাদেশের যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে সেই গম তারা সংগ্রহ করতে আমি তাদেরকে সাহায্য করব। নমুনা সংগ্রহ করুক, বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করুক স্ব-উদ্যোগে। গত রোববার মন্ত্রী এভাবেই চ্যালেঞ্জ জানানোর পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি গুদামকে এই মর্মে নির্দেশ দেওয়া হয় যে পরীক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান লিখিতভাবে গম চাইলে তা যেন সরবরাহ করা হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত খবর হচ্ছে কোনো পক্ষ থেকেই পরীক্ষার জন্য গম চাওয়া হয়নি। আর যে গম নিয়ে প্রচার মাধ্যমে এত আলোচনা, তার স্টকও শেষ প্রায়।
প্রচার মাধ্যমে পোকায় খাওয়া যে গমের ছবি ছাপা হচ্ছে তা নিয়েও রয়েছে মন্ত্রীর ভিন্ন বক্তব্য। 6 লাখ টন গম 12টি টেন্ডারে আমরা আমদানি করি। এর মধ্যে 4টি দরপত্রের বিপরীতে 2টি কোম্পানি ব্রাজিল থেকে গম দেয়। পত্রপত্রিকায় যে সমস্ত গমের ছবি ছাপা হচ্ছে, এখানে আমাদের গুদামের কোনো গম এর সাথে কোনো সাদৃশ্য নাই। তবে ইতিমধ্যে প্রকাশিত ছবি এবং নানা প্রতিবেদনের সূত্র ধরেই প্রধান বিরোধী দল সহ বিভিন্ন মহল থেকে মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এই সরকার পচা গম যাচ্ছে, এই গমগুলিকে আটা বানিয়ে সাধারণ মানুষকে খাইয়ে এইভাবে মারছে, কিন্তু তারপরেও তারা মন্ত্রিত্বে বহাল রয়েছেন। সম্পূর্ণ নিরপেক্ষ অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে এটাকে প্রমাণ করার চেষ্টা করা যে আসলে কি ঘটেছে, কারা দায়ী। গমের মানের বিষয়টি শেষ পর্যন্ত একজন আইনজীবী উচ্চ আদালতে নিয়ে গেলে তার পক্ষে শুনানি করেন বিএনপির একজন যুগ্ম মহাসচিব। ব্রাজিল থেকে আমদানিকৃত গম জনগণের খাওয়ার উপযুক্ত কিনা সে ব্যাপারে জানতে চেয়ে শোকজ রুল দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী রোববার উচ্চ আদালতের আদেশ আসতে আসতে তাদের গুদামগুলোতে অবশিষ্ট 13% মধ্যে আর সামান্যই অবশিষ্ট থাকবে। আর যত বিরূপ প্রচারণাই হোক, মন্ত্রণালয়ের এখন পর্যন্ত এটাই স্বস্তি যে শতকরা 87% গম খাওয়া হয়ে গেছে, তার জন্য তাদের কাছে কোনো ধরনের অসুস্থতার খবর আসেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। টাঙ্গাইলে বাস চাপায় নিহত হয়েছেন 4 অটোরিকশা যাত্রী, আহত হয়েছেন আরো একজন। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। 3 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ার এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে। কর্তৃপক্ষ কোনো রকম বেতন ভাতা না দিয়ে কারখানাটি বন্ধ করে দেয়, তাই পাওনা আদায়ে বুধবার দুপুর থেকে টানা ধর্মঘট পালন করে যাচ্ছে শ্রমিকরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার মোস্তফা মাহবুব। আমরা সরাসরি চলে যাচ্ছি মোস্তফার কাছে। মোস্তফা, দর্শক, এখন পর্যন্ত কিন্তু এই যে গতকাল থেকে যে বকেয়া বেতন ভাতার দাবিতে যে ধর্মঘট করছিলেন শ্রমিকরা, সেই ধর্মঘট কিন্তু চলছে এবং এখানে আমি ধর্মঘট যারা করছেন সেই শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু যে সরকার বা বিভিন্ন যে সংগঠনগুলো আছে, বিকিএমইএ বা মালিকদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কিন্তু পদক্ষেপ এখানে নেওয়া হয়নি। কিন্তু শ্রমিকরা আমাকে জানিয়েছেন যে মালিক কিন্তু এই যে এশিয়ান ডিজাইন বা এশিয়া ডিজাইনের যে মালিক মুজিবুর রহমান, তিনি কিন্তু বেশ কয়েকবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং এই যে অবস্থান কর্মসূচি চলছে, এই অবস্থান কর্মসূচির সপক্ষে জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যে সভাপতি বাহারানি সুলতান, তিনি আমাকে জানিয়েছেন যে শ্রমিকদের সাথে মালিকের সাথে তার কয়েক দফা কথা হয়েছে এবং এই কারখানার মালিক কিন্তু বলেছেন যে আগামী রোববারের মধ্যে হয়তো এই বকেয়া বেতন ভাতা এগুলো পরিশোধ করার ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। কিন্তু এখানে অবস্থান করা যে শ্রমিকরা আছেন তারা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের পাওনা বকেয়া বেতন 3 মাসের যে বেতন সেটি পাবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবেন। এবং তাদের সাথে কথা বলে আমি জেনেছি যে এই 120 জনের মতো শ্রমিক কিন্তু এখানে রয়েছেন, যারা আসলে এই গত 3 মাস থেকে এই এপ্রিল, মে এবং জুন এই 3 মাসের বকেয়া বেতন কিন্তু এখনো পাননি এবং এই 3 মাসের বেতন ভাতা তারা শ্রমিকরা আমাকে জানিয়েছেন যে এই 3 মাসের বেতন ভাতা প্রায় 15 থেকে 17 লাখ টাকার মতো কিন্তু বকেয়া তারা তাদের যে কারখানা মালিক তাদের কাছে পাবেন। তো এর আগেও শ্রমিকরা যেমনটা অভিযোগ করেছে, এর আগেও কিন্তু এই কারখানার মালিক তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য আশ্বাস দিয়েও কিন্তু পরবর্তীতে বকেয়া বেতন পরিশোধ করেননি। এ কারণেই শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে এবং তারা তাদের বকেয়া বেতন তাদের হাতে না পেয়েছেন, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। তো এই ছিল আমার কাছে, এখন চলে যাব স্টুডিওতে। দর্শক, রাজধানীর প্রেস ক্লাবের সামনে এশিয়ান ডিজাইন লিমিটেডের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন সাভারের একটি গার্মেন্টসের শ্রমিকরা। সেখান থেকে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মোস্তফা মাহবুব।
চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো মজুরি বৃদ্ধি সহ 9 দফা দাবিতে ঘাট গুদাম শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে গতকাল থেকে কর্ণফুলী নদীর 9টি বেসরকারি ঘাটে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস এখনও বন্ধ রয়েছে। সকাল থেকে কর্ণফুলী নদীর 9টি ঘাটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শ্রমিকরা। ধর্মঘটের কারণে সার, গম, ডাল সহ 15টি পণ্যবাহী লাইটারেজ জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে। এ অবস্থায় পণ্য খালাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আমদানিকারক, লাইটারেজ জাহাজ মালিক সহ ট্রাক শ্রমিকেরা। এদিকে শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা থাকলেও চট্টগ্রাম চেম্বার অব কমার্স চিঠি ইস্যু না করায় তা বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ঘাট গুদাম ঠিকাদার সমিতি। গতকাল ঘাট গুদাম শ্রমিক এবং লাইটারেজ জাহাজ ঠিকাদার সমিতির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও উভয় পক্ষের অবস্থান অনড় থাকায় সমস্যার কোনো সুরাহা হয়নি। এই পর্যন্ত আমাদের 7 মাস ঘুরেছে। এর ভিতরে যে আমাদের যে শ্রমিক যে আমরা যে কাজ করছি, এখন বর্তমান অবস্থায় শ্রমিক আপনার বিভিন্ন দ্রব্য মালের জিনিসের যে দাম বাড়ছে, এই রেট পাচ্ছে শ্রমিক, এতে পোষাচ্ছে না। এই পর্যন্ত তারা বারবার সময় নেয়, কিন্তু আমাদের রেট দেয় না। 1 টাকা পর্যায়ে 2-3 মাস আগে দিছে, কিন্তু আর আটানা পয়সার জন্য তারা ছিনিমিনি করতেছে। এখন আমরা যতগুণে পূর্ণ রেট না পাবো তত অনির্দিষ্টকালের জন্য বন্ধ। টাঙ্গাইলে বাস চাপায় নিহত হয়েছেন 4 অটোরিকশা যাত্রী। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকাল 8:30টার দিকে পৌর কষ্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাবনা বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশা শহরের দিকে যাওয়ার পথে কষ্টাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 3 যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক সহ 2 জনকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। সময় সংবাদে আরো থাকছে। প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দারুণ কিছু করে আবারও নির্বাচকদের নজরে আসার সুযোগ আল আমিন সোহাগ গাজীদের। ভারত থেকে উজানের ঢলে তিস্তার পানি বাড়ায় রংপুরে 2টি উপজেলায় প্রায় 25,000 পরিবারের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। আকস্মিক এই পানি বাড়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। গবাদি পশু এবং গৃহস্থালির জিনিসপত্র নিয়ে তারা আশ্রয় নিয়েছেন তিস্তার বাঁধ সহ বিভিন্ন স্থানে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। উজানের ঢলে বুধবার মধ্যরাত থেকে তিস্তায় আকস্মিকভাবে বেড়ে যায় পানি এবং তা ছড়িয়ে পড়ে গঙ্গাচড়া ও কাউনিয়ার বিভিন্ন অংশে। এতে পানিবন্দী হয়ে পড়েন 2 উপজেলার কয়েকটি ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ। বাড়িঘর চলাইছে, বহু জায়গা ডুবে গেছে, মাছের ক্ষেত খাড়া, ভুট্টে রেটেল সব ভাসি গেছে। রান্না বান্না কিছু করবার পাই নাই, আমার অন্তনে এই তো পানিতে হাবুডুবু করেছিল। খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়েছে। রোজা খুলি যে আমরা ইফতার করে কিছু খাবো, তার কোনো ব্যবস্থা নাই। সেহরির জন্য প্রস্তুতি নিতে ঘুম থেকে উঠেই তারা দেখতে পান ঘরের ভেতর হাঁটু পানি। হঠাৎ করে এই পানি বেড়ে যাওয়ায় স্রোতে ভেসে গেছে আশপাশের পুকুরের লাখ লাখ টাকার মাছ। 6 থেকে 7 লক্ষ টাকার মাছ গতবার বেড়ে গেছে। এবার ওই রকম মাছ আমি মাছ ছাড়ছি, সমস্ত পুনায় মাছ চলে গেছে। যদি আগে থেকে অ্যাকশন নিত তাহলে এটাই ক্ষয়ক্ষতিটা হতো না। যখন আমাদের বাড়িতে পানি ওঠে, আমরা পানিবন্দী হয়ে যাই, তখন উপজেলা প্রশাসন সহ সবারই টনক নড়ে। এরপরে যখন পানি চলে যায় তখন আর কোনো কারো খবর থাকে না। এসব বানভাসী মানুষেরা বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিভিন্ন উঁচু স্থানে অবস্থান নিলেও সরকারিভাবে এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জেলা প্রশাসনের কাছে বরাদ্দ চেয়েছেন তারা। বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায়, বাদে উঠিয়ে আর কি এই তাঁবুতে গিয়ে বাদের মধ্যে বসি। বাড়ি ঘর তার কি রান্না করতে খাইতে পারিনি, আগে সেই জন্য রাস্তার মধ্যে ভাত রান্না করতেছি। বিশুদ্ধ পানি, শুকনো খাবার এটা বিশেষ জরুরি। ইউনো স্যার তদারকি করতেছেন, জেলা প্রশাসক মহোদয় আশ্বাস দিয়েছেন যে এর মধ্যে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে 2 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রাথমিকভাবে 75,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গঙ্গাচড়া এবং কাউনিয়া এলাকায় আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। ইউনো সাহেব যেটি চেয়েছেন সেটি আমরা দিয়েছি। আমরা একটি চাহিদাপত্র প্রেরণ করেছি, তো সে মোতাবেক আমাদের দরকার হলে আমরা আশা করি এটি পেয়ে যাব। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানের ঈদের কেনাকাটা। ছুটির দিন হয় সরগরম শপিং মলগুলো। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর পলওয়েল মার্কেটে আছেন আমাদের সহকর্মী সাদিদ রাজু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু,
শফিক, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমরা সকাল থেকেই বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে ঈদ কেনাকাটার খবর আপনাদের জানাচ্ছিলাম। আমি সকালবেলা যেমন নিউ মার্কেটের খবর জানাচ্ছিলাম, এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাকরাইলের যে পলওয়েল মার্কেট, এই পলওয়েল মার্কেটে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দোকানেই কিন্তু মোটামুটি বলা যায় উপচে পড়া ভিড়, এবং সকাল থেকে আমরা এই ভিড়টি লক্ষ্য করছি। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পরিবারের সদস্যদের সবাইকে নিয়ে, বিশেষ করে ছেলে মেয়েদেরকে নিয়ে এবং পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বেশিরভাগ ক্রেতারা তারা আজকে সকাল সকালই মার্কেটে চলে এসেছেন। এবং এখন আপনি জানেন যে প্রায় 12:30টার বেশি বাজে। তো এই সময়ে কিছুক্ষণ পরই জুমার নামাজ শুরু হবে, তারপরেও কিন্তু ভিড়ের কিন্তু মোটামুটি কমতি নেই। এবং আমরা দোকানীদের সঙ্গে কথা বলে যেমনটি জানলাম যে আজকে শুক্রবার হওয়ার কারণে শুক্রবার জুমার নামাজের আগে কিছু ক্রেতা তারা এসছেন কেনাকাটা শেষ করে, হয়তো তারা জুমার নামাজের আগে বাসায় ফিরতে চান, এবং মূলত কেনাকাটা বা ভিড়টি যেটি শুরু হবে সেটি জুমার নামাজের পরে কিন্তু আসল ভিড়টি শুরু হবে, এবং সেই সময়ে মানুষজন তারা আরো বেশি করে আসতে থাকবেন এবং কেনাকাটা আরো জমে উঠবে তারা আশা করছেন। যদি দাম দরের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, তাহলে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুটা বলেছেন যে এবার অন্যান্য ঈদের তুলনায় দাম কিছুটা বেশি, এবং তারা বলছেন যে বিভিন্ন পণ্যের যে সমারোহ সেটি যেমন রয়েছে, বিভিন্ন পোশাকের বৈচিত্র্য রয়েছে, কিন্তু সেই সঙ্গে দামের ব্যাপারটি তারা চাইছেন যে এটি একটু কম হলে তাদের জন্য হয়তো ভালো হতো। আর বিক্রেতারা বলছেন যে এবারে ভারতীয় এবং পাকিস্তানি পোশাকের পাশাপাশি দেশীয় বুটিক হাউসগুলোর পোশাকও কিন্তু মোটামুটি তারা বিক্রি করছেন এবং এগুলো জমে উঠেছে। সেই সঙ্গে দিন যত পেরোবে, অর্থাৎ ঈদ যত সামনে এগিয়ে আসবে, ততই তাদের বেচা বিক্রি বেড়ে যাবে, এবং তারা আশা করছেন চাঁদ রাত পর্যন্ত এই বেচা বিক্রি একটি উৎসবে পরিণত হবে, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি এই ছিল পলওয়েল মার্কেট থেকে শফিক ঈদ কেনাকাটার সবশেষ খবর। রাজধানীর পলওয়েল মার্কেট থেকে ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাজিদ রাজু। দেশের বাইরের খবর, নাইজেরিয়ার বেশ কয়েকটি মসজিদে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। বৃহস্পতিবার কুকওয়া শহরে একই সঙ্গে প্রার্থনারত মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে বোকো হারাম। প্রত্যক্ষদর্শীরা জানায় বোকো হারাম সদস্যরা 7টি গাড়ি এবং 9টি মোটর বাইকে করে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন বাড়িতে গিয়ে গুলি চালিয়ে নারী এবং শিশুদের হত্যা করে। এই অঞ্চলে 11 কিলোমিটার দূরে শহর কানুয়াতে 1000-এর বেশি সেনা সদস্য অবস্থান করলেও তারা এগিয়ে আসার আগেই পালিয়ে যায় জঙ্গিরা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রসঙ্গ, বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের আগে এদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একমাত্র প্রস্তুতি টি-20 ম্যাচে আজ মাঠে নামছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। রোববার শুরু হচ্ছে 2 ম্যাচ সিরিজের টি-20 সিরিজ। তবে এর আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ডি ভিলিয়ার্স এবং ডু প্লেসিসরা। বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছে প্রোটিয়ারা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলের সব সদস্যই ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে বিসিবি একাদশে সুযোগ পেয়েছেন এনামুল বিজয়, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী এবং আল আমিন হোসেনের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। দীর্ঘদিন জাতীয় দলের সুযোগ না পাওয়ায় এই ম্যাচে দারুণ কিছু করে আবারও নির্বাচকদের নজরে আসার সুযোগ থাকছে এই ক্রিকেটারদের সামনে। একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি একাদশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদ উপলক্ষে বাসে আগাম টিকিট বিক্রি শুরুতেই কাউন্টারগুলোতে ভিড়। ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে 9 জুলাই। সংযোজন হচ্ছে 1.5 শতাধিক বগি, 25টি ইঞ্জিন। বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। 3 মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধের অভিযোগ। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই। চ্যালেঞ্জের পরও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কোনো পক্ষ। এবারও সুবিচার পেল না কুড়িগ্রামের ফেলানির পরিবার। পুনর্বিচারের রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা। এবং ভারত থেকে উজানের ঢলে তিস্তার পানি বাড়ায় রংপুরের 25টি গ্রাম প্লাবিত, চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।